আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যাপক মর্টার শেল হামলা, হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি গোষ্ঠীর তুমুল প্রতিরোধে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাস ও হিজবুল্লাহর বৈঠক। সামরিক অভিযান বন্ধ করলে হিজবুল্লাহ রকেট ছোড়া বন্ধ করবে, বলছেন শেখ নাঈম কাসেম। চাপিয়ে দেয়া কোনো সমাধান মেনে নেবে না ফিলিস্তিন, গাজায় কোনো বিদেশি সৈন্য থাকতে দেয়া হবে না, বলছে হামাস। আবারও আলোচনা শেষে দোহা থেকে খালি হাতে ফিরে গেলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নে। ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে ট্যাঙ্ক। গাজার বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এখন বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল। যুদ্ধের যোদ্ধা থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আমি একজন কৃষ্ণাঙ্গ নারী, আবারও আবোলতাবোল বকছেন বুডো বাইডেন। ভৌগোলিক ম্যাপিং ও বৈজ্ঞানিক পরীক্ষার নামে আবারও চীনের নতুন গুচ্ছ স্যাটেলাইট উৎক্ষেপণ। এবং সর্বশেষে হিন্দু সরিয়ে ক্ষমতা নিল ইহুদি। ব্রিটেনের নতুন ফার্স্ট লেডি ইহুদি ভিক্টোরিয়া, প্রধানমন্ত্রীর দপ্তরে এখন থেকে চলবে ইহুদি উৎসব। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়ছে ইসরায়েল। শুধু হামাসই নয়, ইসরায়েলি সেনাবহরকে লক্ষ্য করে একযোগে হামলা চালাচ্ছে কাসেম ব্রিগেড, আল কুদস বাহিনী, ইসলামিক জিহাদ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো। একজোট হয়ে আক্রমণ করছে ইসরায়েলি সমরায়ন ও আস্তানায়। টানা 9 মাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পরও সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর কৌশল নাস্তানাবুদ করে ছাড়ছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফকে। গত বৃহস্পতিবারও গাজা সিটির বাইরে নাহাল ওজি নামক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরে সরাসরি হামলা চালায় আল কুদস বাহিনী। ছোঁড়ে একগুচ্ছ রকেট। ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে গাজার সুজাইয়া এলাকায়। ইসরায়েলি বহরকে লক্ষ্য করে ছুঁড়েছে একাধিক মর্টার শেল। সশস্ত্র গোষ্ঠীটি দাবি করে হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে, যদিও আইডিএফ অফিসিয়ালি এ বিষয়ে পরিষ্কার করেনি। এছাড়া গাজা সিটিতে ইসরায়েলের একটি কমান্ড ও কন্ট্রোল সাইটে আক্রমণ চালিয়েছে কাসেম ব্রিগেড। শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করে হামলা চালায় তারা। সেখানেও প্রাণ গেছে হানাদারদের। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও গড়ে তোলা হয়েছে ব্যাপক প্রতিরোধ। তালা সুলতান এলাকায়ও শেষ করা হয়েছে শত্রুপক্ষের বহু সেনাকে। গ্রেনেড, স্পাইনার ও মেশিনগান দিয়ে চালানো হয়েছে ব্যাপক হামলা। রাফায়ও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। গত কয়েকদিনে প্রকাশ হয়েছে শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাজোয়া যানসহ বিভিন্ন সমরান ধ্বংসের বহু ছবি। এছাড়া কয়েক মাস আগেই ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মেরুদণ্ড ভেঙে দেয়ার দাবি তুলেছিল ইসরায়েল। অথচ বাস্তব চিত্র বলছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইডিএফকে স্বাধীনতাকামীদের কাছে প্রতিনিয়তই নাজেহাল হতে হচ্ছে। এছাড়াও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিজেদের মিত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বৈঠক করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস। শুক্রবার লেবাননের কোনো এক অজ্ঞাত স্থানে হয়েছে এই বৈঠক। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ এবং হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নিজেদের প্রস্তাব হামাস উপস্থাপন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মতবিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল। ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে শান্তি সংলাপ এবং গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এটিকে সাক্ষাৎকার দিয়েছেন হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ও সাংগঠনিক উপপ্রধান শেখ নাঈম কাসেম। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান বন্ধ করলে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রকে ছোড়া বন্ধ করবে। হামাসের মিত্র হিসেবে আমরা এখন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছি। গাজায় যদি যুদ্ধবিরতি হয়, অর্থাৎ ইসরায়েলি বাহিনী যদি সেখানে অভিযান বন্ধ করে, আমরা সঙ্গে সঙ্গে হামলা বন্ধ করে দেব। আমাদের আর কোনো শর্ত নেই, বলেন শেখ নাঈম কাসেম। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে এমন কেন পরিকল্পনা গাজায় বাস্তবায়ন করতে দেবে না। আমরা যে কোনো নামে বা অজুহাতে গাজায় বিদেশি সৈন্য প্রবেশের যে কোনো প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। ফ্যাসিবাদী আগ্রাসনকে পরাজিত করার পর গাজা উপত্যকার প্রশাসন হবে পুরোপুরি ফিলিস্তিনি বিষয়। আমাদের ফিলিস্তিনি জনগণই এর সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে। ফিলিস্তিনি জনগণ কোনো ধরনের অভিভাবকত্ব কিংবা বাইরে থেকে চাপিয়ে দেয়া কোনো সমাধান মেনে নেবে না। অন্যদিকে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নে। আলোচনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করা শর্তে সূত্রটি বলেছে, ডেভিড বার্নের নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল শুক্রবার দোহা ত্যাগ করেছে। এর আগে তারা গাজায় যুদ্ধবিরতি বিষয়ক হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করেন। যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে গত কয়েক মাস ধরেই নানাভাবে আলোচনা চালানো হচ্ছে, কিন্তু এ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। কারণ হামাসের দাবি,
জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু ইসরায়েল জিম্মি মুক্তির বিনিময়ে মাত্র 6 মাসের যুদ্ধবিরতিতে সম্মত। মূলত গাজার উত্তরাঞ্চলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি দেশটির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন। সেখানে সামান্য খাবার পানি নিয়েই তাদের আসতে হয়েছে। স্টেডিয়ামের বসার জায়গায় এখন তাদের অস্থায়ী তাঁবু, যেখানে বেশ ধুলোবালির মধ্যে তাদের সময় পার করতে হচ্ছে। এদিকে শুকনো মাঠে তাদের কাপড় ঝুলতে দেখা গেছে। খেলোয়াড়রা যে ঢাকা স্থানে বসতেন, সেখানে একটি প্লাস্টিকের বড় পাত্রে দাঁড়িয়ে থাকা একটি শিশুকে গোসল করাতে দেখা যায় উম্মে বাশার। তিনি বলেন, তাদেরকে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে। আমরা ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে ট্যাঙ্ক। আমরা সাথে করে কিছু নিয়ে আসতে পারিনি, তোষক নয়, বালিশও না, জামা কাপড় নয়, একটা জিনিসও না, এমনকি খাবারও নয়। স্টেডিয়ামে যারা আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই বলছেন তাদের ফিরে যাবার কোনো জায়গা নেই। এদিকে ইরাক যুদ্ধের যোদ্ধা থেকে প্রেসিডেন্ট হয়েছেন মাসুদ পেজেশকিয়ান, যিনি মূলত একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ ছিলেন। ইরানের সংস্কারবাদী আইন প্রণেতা, হৃদরোগ বিষয়ক শল্যবিদ থেকে এখন তিনি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাঁর এ জয় সামাজিক স্বাধীনতা ও আরও বাস্তবধর্মী পররাষ্ট্রনীতি প্রত্যাশী ইরানের কোটি কোটি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। অন্যদিকে কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে কথা জড়িয়ে গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বুড়ো সাধু জো বাইডেনের। সেই সময় বাইডেনের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল, আর এবার ফের অসংলগ্ন কথা বলে নিজেই নিজের ওপর প্রশ্নের মুখে ফেললেন বাইডেন। এই আবহে আদৌ তিনি আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার যোগ্য কিনা তা নিয়ে নতুন করে আলোচনা বিতর্ক শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী এক ইন্টারভিউতে বাইডেন বলেন, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী আমি। খুব সম্ভবত তিনি ওবামা জমানায় তার ভাইস প্রেসিডেন্ট থাকার কথাটির সঙ্গে কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হওয়াকে গুলিয়ে এই ভুলটি করেছেন। এর আগে প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্পের সামনে বাইডেনের আচরণ, তার ভাষণ ডেমোক্র্যাটদের মুখ পুড়িয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও এ নিয়ে নানান ঠাট্টা তামাশা হয়েছে বর্ষিয়ান এই নেতাকে নিয়ে। ওই ডিবেটে অসংলগ্নতা দেখা যায় বাইডেনের মধ্যে। বারবার তিনি কথাই খেয়েই হারান, এমনকি কথার মাঝেই বারবার হোঁচট খান তিনি। এরপরেই তার স্বাস্থ্য সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে এসেছে। তার পারফরম্যান্সের পর নির্বাচনে তার পরিবর্তে অন্য প্রার্থী দেওয়া নিয়েও শুরু হয়েছে জোর গুঞ্জন। তাকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ তারই দলের সহকর্মীরা। প্রসঙ্গত অর্ধেকেরও বেশি আমেরিকান বিশ্বাস করেন বুড়ো সাধু জো বাইডেন এবং আমেরিকান ভূত ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজনীয় গুণাবলীর অভাব রয়েছে। বাইডেন নিজেও তাঁর বয়সের বিষয়টি স্বীকার করেন, কিন্তু তিনি দল, অর্থদাতা, সমর্থক ও ভোটারদের বোঝাতে চাইছেন আরও 4 বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পথে বয়স কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তাই সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই। এদিকে হিন্দুত্ববাদী ঋষি সুনাককে হারিয়ে ব্রিটেনের মসন্দে বসছেন মধ্যপন্থী লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার, আর ব্রিটিশ ফার্স্ট লেডি হলেন ভিক্টোরিয়া স্টারমার। আর এই ভিক্টোরিয়ার জীবনযাত্রা এখন আলোচনার কেন্দ্রে। তিনি আগাগোড়া ধর্মপ্রাণা ইহুদি। ছোট থেকে মা বাবার প্রভাবে ভিক্টোরিয়া বাড়িতে বরাবর ইহুদি সংস্কৃতির সাথে ওঠাবসা করেছেন। স্টারমারকে বিয়ের পরও তিনি নিজের বাড়িতে ওই সংস্কৃতি বজায় রেখেছেন। 2 সন্তানকেও মানুষ করেছেন সেভাবেই। আর তার সম্পর্কে এসব তথ্য জানার পর সকলে বলছেন এবার থেকে দীপাবলি বা ক্রিসমাসের পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ধুমধাম করে পালিত হবে ইহুদিদের বড় উৎসব সাবাত। কিয়ের স্টারমার নিজে নাস্তিক, তবে স্ত্রীর ধর্মাচরণ নিয়ে তার কখনো কোনো আপত্তি ছিল না। বাড়িতে প্রতি সপ্তাহে ইহুদিদের বিখ্যাত রুটি চাল্লাহ আর সুরা কিদ্দুস তৈরি হয়। স্টারমার কোনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার স্ত্রী চান সন্তানরাও ইহুদি সংস্কৃতির সাথে পরিচিত হোক, সেই মতো তাদের বড় করেছেন। শুধুমাত্র লন্ডনেই নয়, ভিক্টোরিয়ার ইহুদি সংযোগ আরও বহু দূর পর্যন্ত বিস্তৃত। এমনিতে গোটা বিশ্বে ইহুদি সম্প্রদায়ের মানুষজন অত্যন্ত সীমিত। তাদের অস্তিত্ব তো বটেই, সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় ভিক্টোরিয়ার কাজ সুদূরপ্রসারী। লন্ডনে সেন্ট জনস উড, যা উদারপন্থী সিনাগগ বলে পরিচিত, সেখানকার সদস্য ভিক্টোরিয়া। এই সিনাগগ দীর্ঘদিন ধরে উদারপন্থী সংস্কারের কাজ করে আসছে। অর্থাৎ এবার থেকে দীপাবলি ক্রিসমাসের পাশাপাশি সাবাতেও আলো ঝলমলে হয়ে উঠবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। অন্যদিকে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসির তাইজুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার থিয়ানহুই নামের গুচ্ছ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। স্যাটেলাইট গ্রুপটি একটি পরিবর্তিত ক্যারিয়ার রকেটে বহন করা হয় এবং স্যাটেলাইটগুলো পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে। এই স্যাটেলাইটগুলো ভৌগোলিক ম্যাপিং, ভূমি সম্পদ জরিপ, বৈজ্ঞানিক পরীক্ষা সহ আরও কিছু কাজে ব্যবহার করা হবে।